ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছেন আমাকে একটু জানিয়ে দিন। আজকে আমাদের বাক্য প্রকরণের শেষ ক্লাস হবে, তো ইনশাআল্লাহ যদি একটু মনোযোগ দিয়ে আপনারা আজকের ক্লাসটা যদি কন্টিনিউ করেন, আশা করি ইনশাআল্লাহ বাক্য প্রকরণ নিয়ে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না। ওকে, সো সবকিছু দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। ওকে, এই যে ফাহিম, সাউন্ড সিস্টেম ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত দ্রুত একটু জয়েন করে ফেলেন। আশা করি আপনারা আমাদের যেই ক্লাস খাতা, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ খাতা কলম নিয়ে না বসলে আসলে জিনিসগুলো আপনি ধরতে পারবেন না। খাতা কলম নিয়ে লিখে লিখে জিনিসগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। গত ক্লাসে আমরা যে জায়গাটা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা তার ঠিক পর থেকে আমাদের আলোচনাটা শুরু করব। ওকে, শামীম আক্তার ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। মনসুরা ওকে। সমাপিকা ক্রিয়া আর একটু বলেন। সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয়। যেমন যাবো, দেখেন এই যাবো ক্রিয়া দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয়। আমাকে বলা হলো তুমি কি যাবে, আমি বললাম যাবো। যে বা গিয়ে, এগুলো দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয় না। দেখেন গিয়ে দিয়ে আপনি কখনোই মনের ভাব সম্পূর্ণ করতে পারবেন না। আমি বাজারে গিয়ে, আমি স্কুলে গিয়ে, আমি ঠিক আছে, আপনি গিয়ে দিয়ে কখনো মনের ভাব শেষ করতে পারবেন না। তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ভাইয়া ক্লাসে আমি, তো ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো ফাইন, আমরা গত ক্লাসে যে জায়গা পর্যন্ত আমরা জটিল বাক্য পড়েছিলাম গত ক্লাসে, জটিল বাক্যের ধাপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসটা মূলত বুঝতে খুব বেশি প্রবলেম হবে না। প্রথম ক্লাসে আমরা অনেক কঠিন কঠিন জিনিসগুলো বুঝছি, বাট আজকের ক্লাসটা খুব ইজি ওয়েতে আপনারা ধরতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তা আর একটু সবাই জয়েন হয়ে যাক, তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই নাকি? যেতে পারি? সবাই বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আমার সাথে আছেন। কমেন্ট না করলে তো আমি আসলে বুঝতে পারবো না যে আপনারা আমার সাথে আছেন কিনা। ঠিক আছে, ভেরি গুড। তো ফাইন, তাহলে চলেন শুরু করি আলোচনা নাকি? স্যার আপনার বইয়ের পাশাপাশি নবম দশম শ্রেণীর বই পড়ে রাখতে হবে? লাগবে না, নবম দশম শ্রেণীর বইতে যা আছে আমার বইতে তার সবই আছে। ঠিক আছে, শুরু করে দেন। ওকে, তো চলেন আমরা তাহলে শুরু করে দিই প্লিজ। প্রথম থেকে দেখবেন আপনারা অনেকেই মাঝপথে আসেন, পরে দেখা যায় যে বুঝেন না, তো এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমাদের এই জায়গা থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। তো দেখেন, আপনারা ইংরেজিতে নিশ্চয়ই পড়েছেন, ইংরেজিতে তুমি যাবে বলে যাচ্ছ না কেন, এটা যাবে দিয়ে কি মনের ভাব প্রকাশ হয়? হ্যাঁ, তুমি যাবে, এটা একটা সমাপিকা ক্রিয়া। বলে যাচ্ছ না কেন, এটা জটিল বাক্য। তুমি যাবে, আমি বললাম যে কাউকে বলি না যে তুমি যাবে, আমি আদেশ করলাম তুমি যাবে, তুমি এটা তো মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, তো চলেন তাহলে ভাই আলোচনা শুরু করে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমি আবার বলছি, খুবই ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝতে হবে। যেহেতু ব্যাকরণ, আমি আপনাকে চাইলে অনেক হালকা পাতলা বুঝাই চলে যেতে পারতাম, বাট আমি একটু ডিটেলসে পড়ানোর জন্য চেষ্টা করি যাতে আজীবন কাজে লাগে। আচ্ছা, ইংরেজিতে আপনারা পড়ছিলেন, আপনাদের মনে আছে কিনা আমাকে একটু জানান তো, যে ইংরেজিতে পড়ছিলেন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, পড়ছিলেন কিনা? না পড়েন নাই? পড়ছেন, অবশ্যই পড়ছেন। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান বাক্য, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে খণ্ড বাক্য। মানে সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ড করে কার উপর? সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপর। পড়ছেন? মনে পড়তেছে? তো এই যে আমাদের যে জটিল বাক্য আছে, এই জটিল বাক্যের মধ্যেও দুই ধরনের বাক্য থাকে। একটা জটিল বাক্যে দুই ধরনের বাক্য থাকবে।
হচ্ছে প্রধান বাক্য, প্রধান খণ্ড বাক্য, প্রধান বাক্য যেটাকে আমরা বলতে পারি প্রধান বাক্য, এবং 2 নাম্বার হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। 2 নাম্বার কি? আশ্রিত খণ্ড বাক্য। বুঝছেন কি বলছি বলুন তো? জটিল বাক্যে কয়টা বাক্য থাকে? 2টা বাক্য থাকে। কি কি বাক্য থাকে? প্রধান বাক্য, আর একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। এখন এই যে আশ্রিত খণ্ড বাক্যটা, এটা সবসময় প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভর করবে। আশ্রিত খণ্ড বাক্যটা কখনোই মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু প্রধান খণ্ড বাক্যটা দ্বারা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ হয়। একটু পর আমি উদাহরণ দিয়ে বুঝাবো। ভাই আপনার বই তো আমার কাছে নাই, কিন্তু আপনার বইয়ের ব্যাপারে কিছু জানতে চান। আমার বইয়ের ব্যাপারে কি জানতে চান? পোস্ট দেওয়া আছে আমাদের গ্রুপে, বইটা কেমন ওটার কিছু ছবি দেওয়া আছে। জানতে চাইলে আমাদের তানভীর স্যার পেজে মেসেজ দিয়ে জেনে নিন। আচ্ছা এবার দেখেন, এখন আশ্রিত খণ্ড বাক্য যেটা, এটা আবার 3 ধরনের। এই 3 ধরনের আশ্রিত খণ্ড বাক্যটাই মূলত আমাদেরকে শিখতে হবে। 1 নাম্বার হচ্ছে বিশেষ্য স্থানীয়, বিশেষ্য স্থানীয়, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। তাহলে আশ্রিত খণ্ড বাক্য কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। 3 নাম্বার হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। আচ্ছা এতটুকু পর্যন্ত তো বুঝার কিছু নাই। তাহলে 1 নাম্বার বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, 2 নাম্বার বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, 3 নাম্বার ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। আচ্ছা এটা আপনাদেরকে একটু বলে গেলাম। এবার আসেন আপনাদেরকে একটু জিনিসটা একটু ভালো করে বুঝাই যে আসলে এই খণ্ড বাক্যের ব্যাপারটা কি। দেখেন, যে পরিশ্রম করে, আচ্ছা এটুক পর্যন্ত এইটা একটা ভাগ, সেই সুখ লাভ করে। দেখেন এখন এই জায়গাতে সেই সুখ লাভ করে, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আর যে পরিশ্রম করে, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। আচ্ছা এটা কিভাবে বুঝবেন? খুব সিম্পলি আপনাকে বুঝাই। দেখেন যে পরিশ্রম করে, আচ্ছা এতটুকু পর্যন্ত বললে মনের ভাবটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। যে পরিশ্রম করে তার কি হয়, কথা কিন্তু থেকে যায়। দেখেন যে পরিশ্রম করে, যে পরিশ্রম করে, এই কথার কোনো অর্থ আছে? বলেন, যে পরিশ্রম করে এটার কোনো অর্থ আছে? যে পরিশ্রম করে তার কি হয়, যে পরিশ্রম করে তার, মানে ব্যাপারটা তো বাক্যের একটা ভাব থেকে যায়। তো এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভর করতেছে না অর্থ প্রকাশের দিক থেকে, সেই সুখ লাভ করে। এখন দেখেন এই অংশটা নাই, এই অংশটা সেই সুখ লাভ করে, সেই সুখ লাভ করে, এটা কিন্তু প্রধান বাক্য, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আবার দেখেন সে যে অপরাধ করেছে, হ্যাঁ সে যে অপরাধ করেছে, তো কি হয়েছে, কথা কিন্তু থেকে যায়। তার মুখ দেখেই বুঝেছি, তাহলে তার মুখ দেখেই বুঝেছি, এই যে এইটা আছে না, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য, আর এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। সাধারণত প্রথম অংশ যেটা থাকে এটা আশ্রিত খণ্ড বাক্য, পরের অংশ যেটা থাকে এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? স্যার পরীক্ষা দিতে পারেন, সমাধান কি এখনো হয়নি? পরীক্ষা তো সবাই দিতে পারেন না কেন? ডিসকাশন গ্রুপে পোস্ট দিন, কি সমস্যা? প্লিজ এই ধরনের কমেন্ট ক্লাসে করবেন। আপনি পরীক্ষা দিতে পারেন না কেন, এই প্রবলেম সলভ করার জন্য আসি নাই। আমাদের আলাদা টিম আছে, ডিসকাশন গ্রুপ আছে, ওগুলো সলভ করে দেওয়ার জন্য আলাদা লোক আছে। আমি পড়ানোর জন্য আসছি, আমাকে পড়াতে দিতে হবে। ভাই ব্যাকরণ আর সাহিত্য একসাথে চলতে থাকবে, জি। আচ্ছা একটু পর্যন্ত বুঝতে পারছেন? এখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে একটু বুঝাই। একটু পর্যন্ত ধরেন আপনি বুঝেন না, তো মনে রাখবেন 1 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে বিশেষ্য স্থানীয়, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। এই যে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, এটা আপনি কিভাবে চিনবেন? বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, এটা আপনি কিভাবে চিনবেন? বুঝছেন? তো এটা চেনার জন্য প্রধান খণ্ড বাক্যকে সাধারণত কি দিয়ে প্রশ্ন করবেন? কি দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য? আচ্ছা এরপর আসেন, যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন, কেমন, তাহলে সেটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। এখন কিছুই বুঝবেন না, একটু পরে বুঝবেন। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। আচ্ছা আর যদি 3 নাম্বার, যদি কেন, কারণ, কারণ বুঝাই, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। এবার উদাহরণগুলো একটু খেয়াল করেন, উদাহরণগুলো একটু খেয়াল করেন। 1 নাম্বার ধরেন, মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম, তাহলে এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য।
মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম, এবার আপনি প্রশ্ন করেন মাঠে গিয়ে দেখলাম কি দেখলাম, কি দেখলাম, খেলা শেষ। তাহলে এই বাক্যটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এই যে দেখেন কি দিয়ে প্রশ্ন করছেন, মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম, খেলা শেষ। খেয়াল করেন এবার দেখেন, আমি বললাম যে ধনে ধান্যে, ধনে ধনে ধান্যে, ধনে ধান্যে পুষ্পে ভরা, পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এবার বসুন্ধরাকে প্রশ্ন করেন কেমন বসুন্ধরা, কেমন বসুন্ধরা, কেমন বসুন্ধরা। দেখেন এই যে কেমন বসুন্ধরা, ধনে ধান্যে পুষ্পে ভরা, দেখেন এই অংশটা উত্তর আসতেছে। দেখেন বসুন্ধরার বিশেষণ কিন্তু এই অংশটা, এই যে কেমন বসুন্ধরা। ধরেন আমি যদি বলি যে সুন্দর ছেলে, সুন্দর ছেলে, তাহলে ছেলের বিশেষণ কে, সুন্দর। তাহলে দেখেন বসুন্ধরার বিশেষণ কে, কেমন বসুন্ধরা, ধনে ধান্যে পুষ্পে ভরা। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করছেন, তার মানে এটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এবার যদি দেখেন যে কেন, কারণ ইত্যাদি বুঝালে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ধরেন আমি যদি বলি যে যতই করিবে দান, যতই করিবে দান ততই যাবে বেড়ে, ততই যাবে বেড়ে। এবার এই যে বাড়বে, আপনি যদি প্রশ্ন করেন যে কেন বাড়বে, আপনি এটা প্রশ্ন করলেন যে কেন বাড়বে, কেন বাড়বে, তাহলে উত্তর কি আসে দেখেন, বাড়বে কেন, দান করলে, দান করলে বাড়বে। আবার দেখেন এই যে বাড়া, এই বাড়ার কারণ কি, দেখেন বাড়ার কারণ বুঝাচ্ছে, বাড়ার কারণ বুঝাচ্ছে। তো কারণ যখন বুঝাবে তখন সেটা হচ্ছে এই যে বাড়ার কারণ কি, দান করা। তাহলে এই যে দেখেন এই যে বাড়ার কারণ বুঝাচ্ছে, কারণ বুঝালে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আচ্ছা বলুন তো এই তিন ধরনের আশ্রিত খণ্ডবাক্য কি চিনতে কি কষ্ট হবে বলেন তো? ক্লাস হবে কিছুই তো জানি না, জানেন না কেন? আপনাকে এখন গ্রুপ থেকে ব্যান করে দেওয়া উচিত। আপনার ইয়েতে কভার ফটোতে রুটিন দেওয়া আছে না, আজকে সারাদিনে 2 বার আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া আছে, রিমাইন্ডার দেওয়া আছে 2 বার। আপনাকে তো গ্রুপ থেকে ব্যান করে দেওয়া উচিত। আপনাকে বলতে হবে কেন, আবার ক্লাসে এসে আবার বলেন যে জানেন না? 2 বার পোস্ট দিছি, আপনাদের রুটিন দেওয়া আছে, তারপর আপনি জানেন না কেন? হ্যাঁ কি দিয়ে প্রশ্ন করলে, আচ্ছা একজন বলছে হ্যাঁ হ্যাঁ এটা ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, না বুঝলে যারা বুঝেন না আবার বুঝেন, আবার বুঝাচ্ছি। যদি কি দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যদি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যদি কারণ বা কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আবার বুঝেন, ধরেন আপনি বুঝেন নাই, আমি আবার বুঝাইতেছি, ঠিক আছে? এবার দেখেন মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ, তাহলে মাঠে গিয়ে দেখলাম কি দেখলাম, খেলা শেষ। দেখছেন কি দিয়ে প্রশ্ন করে একটা বাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এখন আপনি এটা কিন্তু প্রশ্ন করতে পারবেন না, মাঠে গিয়ে দেখলাম, কেমন দেখলাম। আচ্ছা কেমন দেখলাম এটার উত্তর কি খেলা শেষ হয় না, কেমন দেখলাম এটার উত্তর সুন্দর দেখলাম, ভালো দেখলাম। আপনাকে এখানে প্রশ্ন করতে হবে কি দেখলাম, খেলা শেষ। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এখন বসুন্ধরা দেখেন এটা কিন্তু বলাই আছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, মানে এটা একটা বিশেষ্যকে মডিফাই করবে। তাহলে এখানে বসুন্ধরাকে মডিফাই করছে। আমি কিন্তু আগেই টেকনিক শিখিয়ে দিছি কেমন দিয়ে প্রশ্ন করবেন। তাহলে কেমন বসুন্ধরা, এই যে দেখেন কেমন বসুন্ধরা ধনে ধান্যে পুষ্পে ভরা, দেখছেন? তার মানে এটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যতই করিবে দান ততই যাবে বেড়ে। তাহলে বাড়বে কেন, বাড়ার কারণ কি, দান করা। কেন বাড়বে, দান করলে বাড়বে। তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এবার বলেন আমার কথাটা কি বুঝে, এবার বলেন এবার বুঝতে পারছেন? না বুঝলে আবার বুঝাবো, না বুঝলে আবার বুঝাবো। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের জন্য বোঝানোর জন্য সব রকম জিনিস আমার কাছে রেডি আছে। আপনি না বুঝলে আমি পরের ধাপে গিয়ে আপনাকে আবার বুঝাবো, সমস্যা নাই তো, বাট আপনাকে বুঝতে হবে। যতই করিবে দান ততই যাবে বেড়ে, লাস্টটা বুঝে নাই। যতই করে ভাই আশ্রিত খণ্ডবাক্য কি সবসময় বাক্যের শুরুতে থাকবে এরকম কোনো কথা নাই, তবে অধিকাংশ ক্ষেত্রে বাক্যের শুরুতে থাকে।
পুষ্পটা করব কাকে, মানে প্রশ্নটা করব কাকে, প্রশ্নটা যাকে প্রশ্ন করলে উত্তর পাবেন তাকে প্রশ্ন করবেন। এখানে এই যে দেখলাম ক্রিয়াকে প্রশ্ন করলেন, এখানে বসুন্ধরাকে প্রশ্ন করলেন। হ্যাঁ, এখানে এই বাক্যটা পরে বুঝার কথা, যেটা বসুন্ধরার অ্যাডজেক্টিভ। এখানে যে যতই করবে দান, শেষের ক্রিয়াটাকে এখানে আপনি প্রশ্ন করলেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা জটিল বাক্য। যে সে এটা আছে। আচ্ছা, কি বাড়বে তাও প্রশ্ন করা যায় না, আপনি শুধু কি, কেমন, কেন, কারণ, এটা। আচ্ছা ফাইন, আচ্ছা বুঝেন নাই, ঠিক আছে, ধরেন আপনি বুঝেন নাই, তাহলে আবার আপনাকে বুঝাবো। এবার আসেন, এবার আমরা কিছু বাক্য দিয়ে জিনিসটা শিখি। দেখেন, খেয়াল করে দেখেন, আপনি ধরেন বুঝেন নাই জিনিসটা, আমি আপনাকে এবার জিনিসটা ভালো করে বুঝার জন্য চেষ্টা করতেছি। যে আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে। এবার আপনারা বলেন এটা কোন ধরনের বাক্য? এটা কি বিশেষ্য স্থানীয়, নাকি বিশেষণ স্থানীয়, নাকি ক্রিয়া বিশেষণ স্থানীয়? মানে আমি আপনাকে বুঝাবো, আমার কথা বুঝতে পারছেন, আমি আপনাকে বুঝাবোই। মানে আপনি বলেন এটা কি হবে? তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না। তাহলে এবার বলেন এটা কি হবে? একটা একটা করে আমি সলভ করি। দেখেন, আমি মাঠে গিয়ে দেখলাম, তাহলে আমি মাঠে গিয়ে দেখলাম কি দেখলাম? আমি মাঠে গিয়ে দেখলাম, আমি মাঠে গিয়ে কি দেখলাম বলেন? আমি মাঠে গিয়ে দেখলাম, তা আমি কি দেখলাম বলেন? আমি কি দেখলাম? আমি দেখলাম খেলা শেষ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে বিশেষ্য স্থানীয়। আমি সংক্ষেপে এখানে বিশেষ্য লিখে দিই। এটা কি বিশেষ্য স্থানীয়। তিনি বাড়ি আছেন কিনা তা আমি জানি না, তাহলে তিনি বাড়ি আছেন কিনা তা আমি জানি না। এবার দেখেন, এখানে আপনি প্রশ্ন করেন তিনি বাড়ি আছেন কিনা, কি আছেন, উত্তর আছে নাই। তাহলে তার মানে পরের সেন্টেন্স অংশ প্রশ্ন করতে হবে যে আমি জানি না। তাহলে আমি জানি না, কি জানি না? দেখেন, আমি জানি না, আমি কি জানি না, উত্তর হচ্ছে তিনি বাড়ি আছেন কিনা। তাহলে এখানেও কি দিয়ে প্রশ্ন করলেন? সুতরাং এটাও হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আচ্ছা, এবার দেখেন, খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এখন মাটিকে প্রশ্ন করেন কি মাটি, উত্তর আছে না। কি মাটি প্রশ্ন করবেন নাকি কেমন মাটি প্রশ্ন করবেন বলেন তো ভাই, বলেন আপনি কি মাটি প্রশ্ন করবেন না কেমন মাটি প্রশ্ন করবেন? কেমন মাটি। তাহলে কেমন মাটি এটা প্রশ্ন করলে আপনি উত্তরটা পাবেন। কেমন মাটি? খাঁটি সোনার চাইতে খাঁটি। তাহলে বলেন এটা কি হবে? এটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য হবে। এটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য হবে। ধনে ধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, এটা তো অলরেডি আমরা সলভ করছি। তাহলে দেখেন, ধনে ধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, এখন কি বসুন্ধরা? উত্তর না, উত্তর হবে কেমন বসুন্ধরা। তাহলে কেমন বসুন্ধরা, উত্তর হচ্ছে ধনে ধান্যে পুষ্পে ভরা। তাহলে এটা হচ্ছে বিশেষণ স্থানীয়। এবার বলেন বুঝছেন কিনা? এই চারটা বাক্য বুঝছেন কিনা? এই চারটা এবার বলেন, এবার সহজ না? এবার বুঝছেন? এবার বুঝছেন ভাই, বলেন এবার বুঝতে পারছেন কিনা? জিনিসগুলো অনেক ডিটেলসে পড়াচ্ছি, মানে শর্টকাট পড়াচ্ছি না। শর্টকাট আমি পড়াই না, আমি একটু ডিটেলসে পড়াবো, সময় লাগুক সমস্যা নেই, ঠিক আছে? সিম্পল, বুঝছেন এবার? আচ্ছা, আর উদাহরণ আছে, চলেন এবার আসেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। দেখেন, যে সবাই অনুপস্থিত সে দুর্ভাগা। এখন বলেন এই দুর্ভাগাকে কি প্রশ্ন করবেন? কি দুর্ভাগা? হ্যাঁ, কেমন দুর্ভাগা, ঠিক আছে, কেন দুর্ভাগা? এখন খেয়াল করে দেখেন, জিনিসটা আপনাকে একটু বুঝায়। ব্যাপারটা হচ্ছে যে সবাই অনুপস্থিত সে দুর্ভাগা। তাহলে যে সবাই অনুপস্থিত, এই যে সে কেমন, যে এ সবাই অনুপস্থিত সে কেমন। দেখেন, দুর্ভাগাকে আপনি কি কেমন কিছু দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন না। তা আপনাকে প্রশ্ন করতে হবে যে সবাই অনুপস্থিত সে কেমন, কেমন সে হচ্ছে দুর্ভাগা। তাহলে দেখেন, এই যে সে সম্পর্কে তথ্য দিচ্ছে কেমন দুর্ভাগা, তাহলে এটা হচ্ছে বিশেষণ স্থানীয়, ঠিক আছে? এবার দেখেন, ক্রিয়া বিশেষণ স্থানীয় যেগুলো, এগুলো কিন্তু আগেই বলছি কারণ বুঝায়। যতই করিবে দান ততই যাবে বেড়ে। তাহলে বাড়ার কারণ বুঝাচ্ছে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তাহলে আমি অপেক্ষা করছি কারণ কি? দেখেন, আমি অপেক্ষা করছি কারণ কি? তুমি আসবে বলে অপেক্ষা করছি, কারণ কি? তুমি আসবে। দেখেন, কারণ বুঝাচ্ছে, খুবই সিম্পল। যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে সেখানে দিক চক্রবাল, তাহলে এটা স্থান বুঝাচ্ছে। তো সাধারণত স্থান বুঝালে যদি দেখেন যে স্থান আর কাল এই দুটো জিনিস বুঝালে সেটা ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য হয়। সেটা কি? ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এটা একটা কৌশল, মানে কারণ তো বুঝাবে, আবার স্থান আর কালও বুঝাইতে পারে। তো দেখেন, এই যে যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে সেখানে দিক চক্রবাল, তো দেখেন আকাশ সমুদ্র এটা কি স্থান বুঝাচ্ছে না? হ্যাঁ, যখন সে আসবে তখন আমাকে বলো। তাহলে দেখেন, এই যে যখন সে আসবে তখন আমাকে বলো, তাহলে এই যেটা এটা দেখেন কাল বুঝাচ্ছে, সময় বুঝাচ্ছে। তখন আমাকে বলো, এটা সময় বুঝাচ্ছে না, কাল বুঝাচ্ছে না।
তার মানে এই দুটো হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। কেন? কারণ স্থান আর কাল বুঝালে আমরা জানি সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, বুঝছেন কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাকে বলেন তো জিনিসটা কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদিও এখান থেকে খুব রেয়ার প্রশ্ন আসে, কেন দুর্ভাগা যদি প্রশ্ন করি তাহলে তো আনসার পাওয়া যায়। আচ্ছা, যে সবাই অনুপস্থিত সে দুর্ভাগা। কেন দুর্ভাগা? সে সবাই অনুপস্থিত। এখন কেন দুর্ভাগা এটার উত্তর তো এটা হবে না যে কেন দুর্ভাগা সে সবাই অনুপস্থিত। আচ্ছা বলেন কেন দুর্ভাগা এটার উত্তর কি এটা হয় যে যে এই সবাই অনুপস্থিত? একটু বলবেন প্লিজ। কোশ্চেন পর যে অংশটা উত্তর পাবো, উত্তর অংশটা কি আশ্রিত খণ্ডবাক্য হবে, যে অংশটা প্রশ্ন করবো সেটা প্রধান খণ্ডবাক্য। হ্যাঁ ঠিক আছে, যেটা প্রশ্ন করবেন উত্তর পাবেন যেটা ওটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। বুঝছেন? উত্তর পাবেন যেটা ওটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। আচ্ছা, কে দুর্ভাগা? একজন বলছে তাসলিমা হ্যাপি। আচ্ছা, কে দুর্ভাগা এটা কেন আসবে? কে দিয়ে তো আপনি কিছুই পাবেন না, হয় কি, না হলে কেমন, না হলে কারণ, কেন ইত্যাদি। স্থান কাল, কথা বুঝতে পারছেন? স্থান আর কালের ব্যাপারটা একটু বলেন। যদি সময় বুঝায়, যখন সে আসবে আমাকে বলো, তাহলে এই যে যখন সে আসবে, এই আসবে তার মানে এটা একটা সময়কে বোঝাচ্ছে। কখন আসবে? এই যে দেখেন কখন আসবে, কাল বুঝাচ্ছে। কাল বুঝালে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যদি সময় বুঝায়, যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, স্থান বুঝাচ্ছে, এটা হচ্ছে কৌশল। তার মানে এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। গেল। এবার আসেন আমরা একটু জটিল বাক্যের কোশ্চেন সলভ করি। গত ক্লাসে সম্ভবত, হ্যাঁ গত ক্লাসে তো আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি, আজকে আমরা এগুলো সলভ করা লাগবে না। এবার আসেন আমরা একটু যৌগিক বাক্যের কনসেপ্টে যাব। যৌগিক বাক্য কি? মনে রাখবেন যদি কখনো, আচ্ছা যদি খেয়াল করেন, যদি দেখেন যে যদি কখনো দেখেন একটা সরল বাক্য আছে এবং প্লাস একটা যোজক আছে মাঝখানে, প্লাস আরেকটা সরল বাক্য আছে, অর্থাৎ দুইটা সরল বাক্যের মাঝে একটা যোজক থাকলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। দুটো সরল বাক্যের মধ্যে একটা যোজক থাকলে এটা হচ্ছে কি বাক্য? যৌগিক বাক্য। দুটো সরল বাক্যের মাঝে একটা যোজক থাকলে ওটা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, এখন আসুন যোজকগুলো কি? যোজকগুলো আপনাকে হ্যাঁ এবার আসেন আমি আপনাদেরকে খুব সিম্পলি জিনিসটা বুঝাই। যোজকগুলো কি? ইংরেজিতে কনজাংশন বলে না, বাংলাতে এগুলোকে বলো যোজক। যেমন আপনাদেরকে একটু লিখে দিই, এবং, আর, হ্যাঁ, অথবা, কিংবা, ঠিক আছে, কিংবা, কিন্তু, সুতরাং, সুতরাং, বা, বুঝছেন, ইত্যাদি। এই ধরনের যে যোজকগুলো আছে, আরো অনেক আছে, হয়তো, নয়তো, আবার, বুঝছেন, তো এগুলো হচ্ছে যোজক, এগুলো তো সবাই চিনেন। এরকম মাঝখানে যদি একটা যোজক থাকে, ধরেন আমি যদি বলি ট্রেন এলো আর আমরা পৌঁছালাম। আচ্ছা বলুন তো এটা কোন বাক্য? ট্রেন এলো আর আমরা পৌঁছালাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, ট্রেন এলো এটা কিন্তু সরল বাক্য, তাই না? দেখেন আর এটা কিন্তু যোজক, দেখছেন? আমরা পৌঁছালাম এটা আবার সরল বাক্য। তার মানে এই যে পুরো বাক্যটা আছে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। কি বাক্য বলেন? এটা একটা যৌগিক বাক্য। কথা বুঝতে পারছেন? এটা কি বাক্য? যৌগিক বাক্য। বুঝছেন? বলেন এই বাক্যটা কি বুঝতে পারছেন? এটা কিভাবে যৌগিক বাক্য হলো? আমার কথা বুঝতে পারছেন? এটা কিভাবে যৌগিক বাক্য হলো? বুঝছেন কিনা? বুঝছেন? আচ্ছা এবার আসেন আমরা আরো কিছু উদাহরণ দিই। ধরেন আমি বললাম যে রহিম সাহেব অত্যন্ত ধনী, কিন্তু হ্যাঁ অনেক কৃপণ। ঠিক আছে, রহিম সাহেব অত্যন্ত ধনী কিন্তু অনেক কৃপণ। এবার খেয়াল করে দেখেন, রহিম সাহেব অত্যন্ত ধনী এটা কিন্তু সরল বাক্য, এখানে ক্রিয়াটা উজ্জ আছে, কিন্তু এটা কিন্তু যোজক। অনেক কৃপণ এটা কিন্তু আরেকটা সরল বাক্য, মানে হয় অনেক কৃপণ, এখানে তো একটা সমাপিক ক্রিয়া উজ্জ আছে। অনেক কৃপণ এটা মনের ভাব প্রকাশ করে না, তার মানে এটা সরল বাক্য। তাহলে দেখেন এই যে একটা সরল বাক্য, মাঝখানে যোজক, আবার আরেকটা সরল বাক্য, তার মানে এটা হচ্ছে কি? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। বুঝছেন? আবার খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে এই যোজক না বসে যোজকের পরিবর্তে একটা কমাও বসতে পারে। যোজকের পরিবর্তে মাঝে মধ্যে একটা কমাও বসতে পারে। খেয়াল করেন, ধরেন আমি বললাম যে
জ্ঞানীদের অনুসরণ করো, জ্ঞানীদের অনুসরণ করো, কমা, দেখেন এখানে কিন্তু কোনো যোজক নাই, কমা, জীবনে উন্নতি করবে, জীবনে উন্নতি করবে। তাহলে খেয়াল করে দেখেন, জ্ঞানীদের অনুসরণ করো, এটা কিন্তু সরল বাক্য। এরপর দেখেন এখানে আছে কি, কমা। এই কমা মানেই কিন্তু যোজক, মানে মাঝে মধ্যে যোজক না থাকে, এখানে একটা কমা থাকতে পারে। জীবনে উন্নতি করবে, এটা আরেকটা সরল বাক্য। কথা বুঝতে পারছেন? তাহলে এই বাক্যটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যৌগিক বাক্য। এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? যৌগিক বাক্য। আচ্ছা বলুন তো, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এই যে এতটুকু পর্যন্ত যে আলোচনা, এই আলোচনাটা বুঝছেন কিনা বলেন? এখন আপনি তো নিজেও এখন যৌগিক বাক্য বানাইতে পারবেন। আপনি নিজে যৌগিক বাক্য বানাইতে পারবেন না? পারবেন, খুবই ইজি জিনিস। ভাই অনেক কৃপণ, এটা সরল বাক্য কেমনে হয় দেখেন, আপনি এটার ইংরেজি করেন, অনেক কৃপণ। এখানে একটা ক্রিয়া উজ্জ আছে না, অনেক কৃপণ, এটা মনের ভাব প্রকাশ করে না? অনেক কৃপণ মানে কি? সে অনেক কৃপণ। তো অনেক কৃপণ মানে, অনেক কৃপণ মানে কি? কারো সম্পর্কে বলছে, তো হয় অনেক কৃপণ মানে সে হয় অনেক কৃপণ, ক্রিয়াটা এখানে উজ্জ আছে, বুঝছেন? এইবার আসেন, আমি আপনাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, যে সরল, যোজক বা কমা অথবা আবার সরল বাক্য। এই স্ট্রাকচার দিয়ে আপনাকে এখন অনেকগুলো বাক্য আমি দেখাবো, আপনি একটু খেয়াল করবেন। দেখেন এখানে অনেকগুলো বাক্য আছে। সে গরিব, এটা কিন্তু সরল বাক্য, সে হয় গরিব, কিন্তু যোজক। কৃপণ নয়, কৃপণ নয়, এটা আরেকটা সরল বাক্য। দেখছেন? ধনীদের ধন আছে, এটা সরল বাক্য, কিন্তু তারা প্রায় কৃপণ হয়, এটা আরেকটা সরল বাক্য। তিনি দরিদ্র কিন্তু অত্যন্ত উদার, তিনি ধনী কিন্তু তার মন দরিদ্রের জন্য কাঁদে, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার, শিক্ষক এসেছিলেন কিন্তু ক্লাস হয়নি, আমি যাব তবে কাল যাব। দেখছেন? যোজক দুই পাশে সরল বাক্য, যোজক দুই পাশে। আগে তুমি ছোট হও তবে বড় হবে। দেখছেন? যোজক দুই পাশে সরল বাক্য। তার টাকা আছে, সরল বাক্য, কিন্তু তিনি দান করেন না, সরল বাক্য। হয় রওনা হও, নতুবা, নতুবা যোজক, গাড়িতে উঠো, মর নইলে। এই মর, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, মানে একটা সরল বাক্য। মর, একটু, তো এটা তো একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা একটা সরল বাক্য। মর নইলে বাঁচার মতো বছর, এটা একটা সরল বাক্য। এবার বললো সবগুলো বাক্য বুঝছেন? আমার স্ট্রাকচারের সাথে কি সবগুলো বাক্য কি মিলছে? যৌগিক মানে কি? যৌগিক মানে মানে একের অধিক মিশ্রণকে সোজা কথা হচ্ছে যৌগিক বলে। ঠিক আছে? যুক্ত করা, যৌগিক মানে যুক্ত করা, একের অধিক যেখানে যুক্ত হয়, সোজা কথা হচ্ছে এইটা। যোগ মানে যৌগিক শব্দের এক এক সময় এক একটা অর্থ আছে, তো এখানে যৌগিক মানে মনে রাখবেন যুক্ত করা অর্থ। আচ্ছা এইবার বলেন, এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? সবগুলো উদাহরণ একদম পানির মতো ক্লিয়ার? ক্লিয়ার? সমস্যা থাকলে বলেন যে ভাই এই বাক্যটা বুঝি নাই, আবার বুঝাই দিব। খুবই সিম্পল। আচ্ছা এবার এবার ধরেন আমি বললাম, ধরেন আমি একটা বাক্য বললাম, এসো অথবা যাও, এটা কোন বাক্য বলেন? এসো অথবা যাও, যদি পরীক্ষাতে ধরেন এই বাক্যটা আসে, যে এটা কোন বাক্য, আপনি কি আনসার করবেন? আমি বাইরে যাচ্ছি, তোমরা যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, এটার ব্যাখ্যা করেন প্লিজ। এটা কি ব্যাখ্যা করব? কমা যোজক একসাথে আছে, হ্যাঁ কমা যোজক একসাথেও থাকতে পারে। কমা যোজক একসাথে থাকলে তো ওটা আরো আগেই যৌগিক বাক্য হবে। আচ্ছা এইবার আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছে, না বুঝার মতো কিছু নেই। আচ্ছা এইবার আসেন, তাহলে দেখেন এসো, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। একটা সমাপিকা ক্রিয়া মানে বাক্যটা সরল বাক্য। যাও, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা একটা সরল বাক্য। তো সিম্পল, এখানে যোজক আছে, তার মানে এটা যৌগিক বাক্য। কি বাক্য? এটা যৌগিক বাক্য। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছেন? ভালো লাগলো? আর কোনো কোশ্চেন নেই? আর একটা জিনিস বুঝায়, ধরেন কোথাও এমন দেখলেন, ধরেন কোনো বাক্যটা এরকম দেখলেন, যে ধরেন একটা সরল বাক্য প্লাস হ্যাঁ একটা জটিল বাক্য দেখলেন। আচ্ছা ধরেন সরল বাক্য আর জটিল বাক্য যদি মিলে যায়, তাহলে ওই বাক্যটাকে আপনি কি বাক্য বলবেন? আপনার কমন সেন্সটা খাটান, আপনি কমন সেন্সটা খাটান, আপনার কমন সেন্সটা খাটান। ফয়সাল, ফয়সাল আমাকে একটু পানি দিন। বলেন, আপনি একটু কমন সেন্স খাটাই বলেন। বাঁচলে বাঁচার মতো বাঁচো, এটা সরল বাক্য। শুধু যদি এটা বলেন বাঁচলে বাঁচার মতো বাক্য, তাহলে এটা সরল বাক্য। আচ্ছা আচ্ছা এইবার খেয়াল করেন, একটু দেখেন,
তাহলে ধরেন একটা সরল বাক্য আছে আর একটা জটিল বাক্য আছে, তো দুইটা বাক্য তো এখানে চলে আসছে। মনে রাখবেন দুইটা বাক্য একসাথে হলে সেটা জটিল জটিল হোক সেটা সরল সরল হোক, দেখেন যদি এরকম হয় যে সরল প্লাস সরল, একটু খেয়াল করেন, যদি সরল প্লাস সরল হয় তাহলে সেটা অবশ্যই যৌগিক বাক্য, দুইটা বাক্য মার্জ হলেই যৌগিক বাক্য। যদি সরল প্লাস জটিল হয়, যদি সরল প্লাস জটিল হয় তাহলে অবশ্যই সেই বাক্যটাও যৌগিক বাক্য হবে। দেখেন একজন বলছে মিশ্র বাক্য, মিশ্র বাক্য মানে তো জটিল বাক্য, সরল প্লাস জটিল, তাহলে এটা মিশ্র বাক্য কেমন হয়, জটিল মানে তো মিশ্র, তার মানে এটা যৌগিক বাক্য হবে, তার মানে এটা কি হবে, যৌগিক বাক্য হবে, বুঝছেন? ঠিক আছে, এবার দেখেন আমরা একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা আরো ভালো বুঝবেন। দেখেন ধরেন আমি বললাম সে আমাকে বলেছে, কমা সে আমাকে বলেছে, দেখেন সে আমাকে বলেছে যদি ভালো মতো পড়ো তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো করবে। দেখছেন, এবার একটা স্ট্রাকচার মিলাইলেন, সে আমাকে বলেছে এই অংশটা, সে আমাকে বলেছে এই যে এই অংশটা, এটা কিন্তু একটা সরল বাক্য, এটা একটা সরল বাক্য, রাইট? এরপর দেখেন যদি ভালো মতো পড়ো তবে অবশ্যই ভালো করবে, তাহলে এটা আরেকটা সরল বাক্য, এটা সরি এটা জটিল বাক্য। তাহলে এবার দেখেন স্ট্রাকচার মিলছে। আচ্ছা এইবার বলেন যদি এমন হয় স্ট্রাকচার যে জটিল প্লাস জটিল, তাহলে এটা কোন বাক্য বলেন? জটিল প্লাস জটিল, তাহলে এটা কোন বাক্য? ধরেন যদি এমন দেখেন যে দুইটা জটিল বাক্য, তাহলে জটিল প্লাস জটিল এটা কোন বাক্য? জটিল প্লাস জটিল হলো এটা যৌগিক বাক্য, দেখছেন? জটিল প্লাস জটিল হলো এটা কি বাক্য বলেন? এটা যৌগিক বাক্য, কোনো ডাউট আছে? নো ডাউট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম যদি ভালো চাও, যদি ভালো চাও, একটু খেয়াল করেন, যদি ভালো চাও, যদি ভালো চাও তবে এখন যাও। দেখেন যদি ভালো চাও তবে এখন যাও, কমা যা বলি এখন তাই শুনো। যদি ভালো চাও তবে এখন যাও, যা বলি তাই শুনো, এই একটা বাক্য। তাহলে দেখেন যদি ভালো চাও তবে এখন যাও, এটা কিন্তু জটিল বাক্য, ঠিক আছে? এরপর দেখেন যা বলি তাই শুনো, এটাও কিন্তু জটিল বাক্য। যারা গত ক্লাস করে নাই তারা কিন্তু এগুলো সব মাথার উপর দিয়ে যাবে। তাহলে জটিল প্লাস জটিল এই পুরো বাক্যটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য, বুঝছেন? তার মানে স্ট্রাকচারটা খেয়াল করেন, সরল প্লাস সরল যৌগিক, সরল প্লাস জটিল হলো যৌগিক, জটিল প্লাস জটিল হলো যৌগিক, খুবই সহজ। এবার বলেন যৌগিক বাক্য থেকে আমরা একটু কোশ্চেন সলভ করি। আমি জানি আপনারা এগুলো বুঝছেন, না বোঝার কিছু নাই, এখানে অনেক বাক্য আছে, এগুলো সবই আমি বোর্ডে পড়াই দিয়েছি। এবার আসেন কোশ্চেন সলভ করেন, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। তো বুঝতেই পারতেছেন, দেখেন 2023 আসছে, বুঝে শুনে উত্তর দাও সরল বাক্য, নতুবা যোজক ভুল হবে আরেকটা সরল বাক্য। এবার এটা উত্তর করেন যে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? তাহলে বলেন তো, এখান থেকে এতক্ষণ ধরে আলোচনা করে 14তম বিসিএস আসছে, তাহলে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? একটি জটিল বাক্য একটি সরল বাক্যের সাহায্যে গঠন হবে, একটি সংযুক্ত এবং একটি বিযুক্ত, দুটি সরল বাক্যের মাধ্যমে সাহায্য। এখন এখানে আপনার কাছে সবগুলো সঠিক মনে হতে পারে, বাট আপনাকে কোনটা সবচেয়ে বেশি, কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি অন্যতম, এখানে কিন্তু বলছে অন্যতম, অন্যতম বলছে। তাহলে দেখেন একটি জটিল একটি সরল বাক্যের সাহায্যে, হ্যাঁ যদি একটা জটিল বাক্য একটা সরল বাক্য হয় তাহলে সেটা অবশ্যই যৌগিক বাক্য হয়, বাট প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে দুটো সরল বাক্য, ঠিক আছে? দুটো সরল বাক্যের সাহায্যে গঠন হবে, ঠিক আছে? দুটো মিশ্র বাক্যের সাহায্য হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, বাট এইটা হচ্ছে প্রধান গুণ। তার মানে এটার উত্তর হচ্ছে সি। কথা বুঝতে পারছেন? এটার উত্তর কি হবে? সি হবে।
আচ্ছা বুঝে শুনে উত্তর দাও না, তুমি ভুল হবে, এটা তো আমরা অলরেডি সলভ করছি। এরপর দেখেন তুমি আসবে এবং আমি চলে যাব, এটা সলভ করো। তুমি আসবে এবং আমি চলে যাব, এটা কোন ধরনের বাক্য হবে? তুমি আসবে এবং আমি চলে যাব। তাহলে একটুখানি খেয়াল করে দেখেন, তুমি আসবে এবং আমি চলে, তাহলে তুমি আসবে সরল বাক্য এবং যোজক, আমি চলে যাবো এটা আরেকটা সরল বাক্য, তাহলে এটা অবশ্যই যৌগিক বাক্য। আচ্ছা সে সৎ কিন্তু তার ভাই অসৎ, তাহলে এটা কি হবে বলেন? সে সৎ কিন্তু তার ভাই অসৎ, তাহলে সে সৎ সরল বাক্য, কিন্তু যোজক তার ভাই অসৎ, এটা আবার সরল বাক্য। বুঝছেন? তাহলে এটা কি হবে? যৌগিক বাক্য। হ্যাঁ, সে সৎ কিন্তু তার ভাই অসৎ। এবার দেখেন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তাহলে এটা কি হবে বলেন? তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কি হবে? একদম ইজি। তার বয়স বেড়েছে এটা সরল বাক্য, কিন্তু এটা যোজক, বুদ্ধি বাড়েনি এটা আবার সরল বাক্য। তাহলে সরল, দুইটা সরল বাক্যের মাঝে যোজক। দেখছেন 90% কিন্তু এই উদাহরণ থেকে আসে। আচ্ছা এখানে একটা উত্তর ভুল আছে, এটা যৌগিক বাক্য হবে, এই যে এটার উত্তর খ হবে, এখানে একটা উত্তর ভুল আছে। আচ্ছা এরপর আসেন দেখি। ওকে, শেষ আমাদের জিনিসটা। এখন বলেন যৌগিক বাক্য থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে তো পারবেন কিনা? পারবেন? পারবেন? এখন আসেন বাক্য রূপান্তর। এটা অনেক ইজি, এটা দেখবেন যে বইতে অনেক নিয়ম, অনেক কিছু হ্যান ত্যান, কিছু লাগবে না। জিনিস বেসিক জিনিস আপনি জানেন, এখন বেসিক জিনিস দিয়ে আপনি দুর্ভাগাকে তো কেন দিয়ে উত্তর করা যায় এই বিষয়টা আবার বলেন। দুর্ভাগা আপনি প্রশ্ন করতে পারবেন না, কেন দুর্ভাগা? আপনি কি এটা প্রশ্ন করতে পারবেন? আচ্ছা কেন দুর্ভাগা? যে সবাই আসেনি। কেন দুর্ভাগা? যে সবাই আসেনি। উত্তর হয় মিলে? মিলে না তো, তো আপনি খালি প্রশ্ন করলে তো হবে না। যে ভালো ছেলে সে শিক্ষকের আদেশ পালন করে। আচ্ছা এবার আসেন, এবার আসেন এখানে খেয়াল করে দেখেন যে, খেয়াল করুন যে এখানে দেখেন জটিল বাক্য, মানে এই বাক্যগুলোকে রূপান্তর। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা তো সরল বাক্য, এটাকে জটিল বাক্যে নিতে হবে। এখন জটিল বাক্যে কিভাবে নেবেন? জটিল বাক্য মানে হচ্ছে জোড়া, তার মানে আপনাকে জোড়া বসাতে হবে। এখন বলেন এখানে আপনি কোন জোড়াটা বসাবেন? দেখেন এখানে আপনি এই জোড়াটা বসাতে পারেন যে যারা ভালো ছেলে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। দেখছেন যারা তারা, এই যে যারা তারা, এই জোড়াটা বসাই আপনি এটাকে জটিল বাক্য করে ফেললেন। সাইডে জটিল মানে হচ্ছে আপনাকে ওই বাক্যটাকে জটিল বাক্যে নিতে হবে। বুঝছেন? এখন একজন বলছে যে যে ভালো ছেলে, এখন দেখেন এখানে কিন্তু ছেলেরা, ভালো ছেলেরা, এটা কিন্তু বহুবচন। এখন আপনি যখন বলবেন যে ছেলে ভালো সে, তার মানে আপনি একজনকে ইন্ডিকেট করতেছেন, আপনার বাক্যে আছে বহুবচন, এই জন্য আপনাকে এখানে বহুবচনে নিতে হবে। বুঝছেন? আচ্ছা এবার দেখেন সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে। আচ্ছা আগে বলেন এটা এটা কোন ধরনের বাক্য? আগে এটা বলেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, তাহলে বলেন তো এটা কোন ধরনের বাক্য? আগে বাক্যটা আপনাকে চিনতে হবে তারপর। হ্যাঁ মাহবুব ভাই। জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই যে ক্লাসে তো শেষ করে আপনাকে দিচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে। এবার তার মানে এটা যৌগিক বাক্য, আমরা এটা জানি। এখন যৌগিক বাক্যকে সরল বাক্যে নিতে হবে। এখন সরল বাক্যে কি এই এই যোজক বসে? বসে না, তাহলে যোজকটা উঠাই দিতে হবে। এখানে দুইটা ক্রিয়া আছে, বলিনি আর একটা হচ্ছে পড়েছি। তো পড়েছি এটা যেহেতু শেষে আছে এটা থাকবে, তার মানে এই বলিনি ক্রিয়াটাকে বসানো যাবে না, তাই না? তাহলে আমরা এভাবে বলতে পারি যে সত্য কথা না বলে, তাই না? সত্য কথা না বলে বিপদে পড়েছি, বিপদে পড়েছি, হয়ে গেল। সত্য কথা না বলে বিপদে পড়েছি, শেষ। এবার সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এই বাক্যটাকে
আবার বলছে যে এবার বলছে জটিলে নাও। এখন জটিলে নিলে জটিল মানে কি জোড়া, প্রথম ক্লাসে আমরা পড়ছি। তাহলে এখন কোন জোড়াটা বসাবেন বলেন তো? যে ছেলেরা ভালো সে শিক্ষকের আদেশ পালন করে, বাক্যটা তো মিলে নাই, বাক্যটা তো ওরকম মিলে নাই। যে ছেলেরা ভালো তারা শিক্ষকের আদেশ পালন করে, সে ছেলেরা, এটা তো আবার হয় না। যে ছেলেরা ভালো তারা শিক্ষক, বাক্যটা তো এরকম হবে, তাই না? এখন এখানে কোন জোড়াটা বসাবেন? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাহলে খেয়াল করেন কোন জোড়াটা বসাবেন, কোন জোড়াটা বসাবেন। তাহলে এই জোড়াটা বসানো যায় যে যেহেতু সত্য কথা বলিনি, যেহেতু সত্য কথা বলি নি, সেহেতু বলতে পারেন অথবা তাই বলতে পারেন, যাই বলেন সমস্যা নেই। সেহেতু বিপদে বা তাই বিপদে পড়েছি। হয়েছে? বলেন হয়েছে? আমার কথা বুঝছেন? হয়েছে? ভেরি গুড, সহজ জিনিস। আরো উদাহরণ আছে, যদি এগুলো থেকে জবের পরীক্ষাতে খুব কম প্রশ্ন আসে, লাস্ট আমরা এই কোশ্চেনগুলো সলভ করি। যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, এটাকে নিতে বলছে যৌগিক বাক্যে। প্রথম কথা হচ্ছে যৌগিক বাক্যে জোড়া থাকে না, তাহলে জোড়াটা উঠে দিতে হবে। এই যদি তাহলে জোড়াটা উঠে দিতে হবে। তাহলে এটাকে যদি যৌগিক বাক্যে নেন তাহলে মাঝখানে একটা যোজক আনতে হবে। এইবার দেখেন পরিশ্রম করো, পরিশ্রম করো, এটা একটা সরল বাক্য। এবার এবার একটা যোজক দেন, তবে এরপর এটা আবার হয়ে যাবে যে ফল পাবে। ঠিক আছে? তাহলে পরিশ্রম করো তবে ফল পাবে, শেষ। এবার দেখেন যৌগিক বাক্য হয়ে গেছে, সরল বাক্য যোজক সরল বাক্য। যাদের বুদ্ধি নেই তারা এই কথা বিশ্বাস করবে। তাহলে এটা এটা আগে বলেন এটা কোন বাক্য, আগে এটা বাক্যটা চিনতে হবে। এটাকে সরল বাক্যে নিতে বলছে, ফাইন, বাট এটা কোন বাক্য? যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে, এটা কোন বাক্য? এটা এই যে দেখেন যাদের তারা, তার মানে এটা কি জটিল বাক্য। তাহলে জটিল বাক্যে আছে, এটাকে নিতে বলছে সরল বাক্যে। তাহলে জটিল বাক্যে জোড়া বসে না। তাহলে যাদের বুদ্ধি নেই এই কথাকে এক বাক্যে এভাবে বলতে পারি, সরি ভাইয়া ক্লাসে আমি, ওকে। তাহলে দেখেন যাদের বুদ্ধি নেই, তাহলে এটাকে কি আমরা এভাবে বলতে পারি না যে বুদ্ধিহীনেরা, বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে, বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করবে, শেষ হয়ে গেল সরল বাক্যে। আচ্ছা, অনুগ্রহ করে সব খুলে বলুন, তাহলে এটা যৌগিক বাক্য নিতে বলছে, এটা তো সরল বাক্য। তাহলে এখন যৌগিক বাক্যে নিতে বললে আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমি স্ট্রাকচার দিচ্ছি, একটা যোজক হবে, দুটো সরল বাক্য হবে, তাই না? তাহলে দেখেন অনুগ্রহ করে, এটাকে একটা সরল বাক্য বানান, অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, শেষ। আচ্ছা এইবার বলেন বাক্য রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন? বলেন বাক্য রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনি কি পারবেন? বাক্য রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন? বাক্য রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন? বাক্য রূপান্তর থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এইবার আসুন অর্থগত দিক থেকে বাক্যের প্রকার শেষ, আমরা মোটামুটি একেবারে শেষের দিকে চলে আসছি। এখন আসেন আমরা একটু দেখবো যে এখানে কিছু কোশ্চেন আছে, আমরা আগে কোশ্চেনগুলো সলভ করি। এখানে বলছে আমি এ সাক্ষী চাই না, সরল বাক্যটির জটিল রূপ কি? তাহলে এবার বলেন কোনটা হবে? আমি এ সাক্ষী চাই না, এটা জটিল বাক্য, এটা জটিল রূপ কি হবে? তাহলে খুব সিম্পল, আগে দেখতে হবে যেখানে কোনটা জটিল আছে। যে আমি যে সাক্ষী চাই না তা নয়, আমি এই সাক্ষী চাই না, যে সাক্ষী এরকম তাকে আমি চাই না, আমি এরকম সাক্ষী চাইতে পারি না। তো বলেন কি হবে ভাই? সহজে কিভাবে বুঝবো? এটা রূপান্তর করতে হবে। তো আমি কি কঠিন করে বুঝাইছি? এর থেকে সহজে আর বোঝানোর কিছু নাই। এরপর যদি না বুঝেন তাহলে বুঝতে হবে আপনাকে দুনিয়ার আর কেউ বুঝাইতে পারবে না, বুঝছেন? আচ্ছা এখন দেখেন এটা খেয়াল করেন, আমি এই সাক্ষী চাই না, এটাকে জটিল, তাহলে জটিল মানে হচ্ছে জোড়া, ঠিক আছে? এখন খেয়াল করো, প্রথম কথা হচ্ছে এটা হবে না, এখানে কোনো জোড়াই নাই, এটা বাদ।
আমি যে এ সাক্ষী চাই তা না, তা নয়। আচ্ছা, তার মানে এখানে জোড়া আছে যে তা, ঠিক আছে। বাট দেখেন, আমি এ সাক্ষী চাই না, আমি যে এ সাক্ষী চাই তা নয়। বলেন দুইটা বাক্যের কথা কি এক হইলো? না, কথা কিন্তু এক হয় নাই। তার মানে কথা তো মিলতেছে না, তাহলে এটাও বাদ। এরপর দেখেন, আমি এরকম সাক্ষী চাইতে পারি না, এখানে কোনো জোড়াই নাই, তার মানে এটাও বাদ। যে এ সাক্ষী চায় তাকে, যে যে সাক্ষী এরকম তাকে আমি চাই না, তার মানে এটা রাইট অ্যান্সার ডেফিনেটলি। সিটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে গুড, আপনারা সবাই তো বুঝতে পারছেন। এরপর এখানে আরেকটা বাক্য আছে, যেসব পশুরা মাংস খায় তারা অনেক বলবান হয়। বাক্যটির সরল রূপ কি হবে? তাহলে দেখেন, যেসব পশুরা মাংস খায়, বাক্যটির সরল, তারা অনেক, এটা তো অবশ্যই, এটা কোন বাক্য? যে তারা, এটা জটিল বাক্য, তাহলে এটা সরল বাক্য কি হবে? সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, একটা বাক্য হবে, জাস্ট একটা বাক্য। এখন বলেন এইখানে রাইট অ্যান্সার কি হবে? স্যার ক্লাস কি 3 দিন? না, আমি তো বললাম আপনাদের ক্লাস 3 দিনই নিব। আমার একটা কোর্স শেষের দিকে, ওটা শেষ হলে ক্লাস 10টায় আনবো এবং 3 দিন নিব। প্রথম কয়েকটা দিন একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাক্যটা নিতে বলছে সরল বাক্যে। দেখেন দেখেন, মাংসাশী পশু, মাংসাশী পশুরা মাংস খায় তাই বলবান। এখানে তো দুইটা বাক্য, মাঝখানে আবার যোজক আছে, এটা তার সরল বাক্য হইলো না, এটা বাদ। সকল মাংসাশী পশু খুব বলবান হয়, ঠিক আছে, এটা হইতে পারে, আমি ধরলাম এটা হইতে পারে। মাংসাশী মাত্রই কি বলবান হয় না? এটাও হইতে পারে, ধরলাম। কিন্তু কেন হবে না সেটা আমি পরে আলোচনা করব। সকল মাংসাশী পশুই বলবান বই কি, এটাও হইতে পারে। এখন তিনটাই সরল বাক্য, এটা তো কোনো ডাউট নেই। কথা হচ্ছে অর্থ দেখেন, যে সকল পশু মাংস খায় তারা খুব বলবান হয়। তাহলে সহজ কথা হচ্ছে, যে সকল পশু মাংস খায়, এটার মানে কি? যে মাংসাশী পশু কি মাংস খায়, এটাই তো, মাংসাশী পশু বলবান হয়। এখানে বলছো সকল মাংসাশী পশু বলবান হয়, মাংসাশী মাত্রই কি বলবান হয় না? আচ্ছা বলেন তো, মাংসাশী মাত্রই বলবান হয় না? তো এখানে যে মাংসাশী পশু আছে, এখানে এই বাক্যে কি পশু আছে? নাই। এই বাক্যের কথা আর এই বাক্যে, এটা তো আর অনেকটা প্রশ্নবোধক হয়ে গেছে, যে হয় না, এটা প্রশ্নবোধক হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে না। সকল মাংসাশী পশুই বলবান বই কি, এটাও প্রশ্ন, মানে বই কি মানে হচ্ছে হয় না, মানে তাই না, এই টাইপের, তো এটাও হচ্ছে না। সো সব মিলে আমাদের অর্থগত দিক থেকে এটাই সবচেয়ে সুন্দর, সকল মাংসাশী পশুর খুব বলবান হয়। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝছেন? তাহলে এটার উত্তর হচ্ছে খ। ঠিক আছে, বুঝছেন? বই কি মানে কি? বই কি মানে সন্দেহ আর কি, অনেকটা কোশ্চেনার্থক, যে তাই না, এরকম না, আমরা বলি না, তো এটা মানে হচ্ছে বই কি। এবার আসলে অর্থগত দিক থেকে বাক্য 7 প্রকার, যদিও অনেক বইতে 5 প্রকার দেওয়া থাকে, বাট 7 প্রকার, এটাই আমরা পড়বো, এখানে একটু মিস্টেক আছে। তাহলে 7 প্রকার, ঠিক আছে। আচ্ছা, আমরা একেবারে মোটামুটি আমাদের মানে এই আজকে লাস্ট টপিক হচ্ছে এটা পড়ার পর আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখেন, এখানে বলছে অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদ। একটা হচ্ছে নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনা বা ইচ্ছামূলক বাক্য, বিশ্বসূচক বাক্য, কার্যকরণার্থক বাক্য, সন্দেহসূচক বাক্য। আচ্ছা খেয়াল করেন একটু। তো প্রথমত আছেন প্রশ্নসূচক বাক্য কি? যে বাক্যটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। আমি বললাম তোমার নাম কি, তোমার নাম কি, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, তোমার নাম কি, তো এটা প্রশ্নসূচক বাক্য। কামনা বা ইচ্ছামূলক বাক্য, যে বাক্যটা দ্বারা কামনা বা ইচ্ছা বোঝায়। যেমন আমি যদি পাখি হতাম, এটা আমার ইচ্ছা, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম। বুঝছেন? বিশ্বসূচক বাক্য যদি আশ্চর্যজনক কোনো কিছু বোঝায়। বুঝছেন? হ্যাঁ, যেমন আমি বললাম যে কি সুন্দর, হ্যাঁ, কারুকাজ। একটা জিনিস দেখলেন, আপনি খুব অবাক হলেন, বললেন যে কি সুন্দর কারুকাজ, তাহলে এটা হচ্ছে বিশ্বসূচক বাক্য। স্যার সকল মাংসাশী পশু বাহুল্য দোষ হয় না? না, সকল মাংসাশী পশুরা বললে বাহুল্য দোষ হবে। সকল মাংসাশী পশু, সকল মাংসাশী বললে বাহুল্য দোষ হয় না। সকল মাংসাশী বাহুল্য দোষ হবে না, এটা তার। আচ্ছা, এগুলো খুব সহজ, এটা বুঝার কিছু নাই। অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে যদি দেখে যে মানে আদেশ নিষেধ অনুরোধ, এটা যদি বুঝায়, আদেশ নিষেধ, হ্যাঁ, অনুরোধ উপদেশ,
এই চারটা জিনিস বুঝালে ওগুলো হচ্ছে কি অনুজ্ঞাসূচক বাক্য। যেমন আমি যদি বলি যে পড়তে বস, তাহলে এটা অনুজ্ঞাসূচক বাক্য, বুঝছেন? খুবই সহজ। আচ্ছা, নির্দেশক বাক্য হচ্ছে যেটা কোনো কিছুই বুঝে না, সাধারণ একটা ঘটনার বিবৃতি বুঝাবে। যেমন যেমন আমি বললাম যে আমাদের দেশ একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, ঠিক আছে? আমাদের দেশ একটি স্বাধীন দেশ। তাহলে দেখেন এটা একটা সাধারণ কথা। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে না ইংরেজিতে, অ্যাসার্টিভ সেন্টেন্স বলে না, তার মানে এটা হচ্ছে নির্দেশক বাক্য। খুবই সহজ। এরপর আসেন কার্যকরণাত্মক বাক্য। কার্যকরণাত্মক বাক্য হচ্ছে যে বাক্যটা একটা কাজের কারণে আরেকটা কাজ হয়। উদাহরণ দিলে জিনিসটা বুঝবেন। ধরেন আমি যদি বলি যে দ্রব্যের দাম বেশি, দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম, তাই চাহিদা কম। এখন খেয়াল করো, দ্রব্যের দাম বেশি তাই চাহিদা কম। তাহলে এখন দেখেন এই চাহিদা কম, দ্রব্যের দাম বেশি, এই বেশি হওয়ার কারণটা কি? দাম কম, বা দাম কম এটার কারণ কি? চাহিদা বেশি। দেখেন এই যে দাম কম এটার কারণ কি? চাহিদা বেশি। অর্থাৎ একটার কারণে আরেকটা হয়। কথা বুঝতে পারছেন? সংশয় সূচক, সন্দেহ সূচক বাক্য কি? অর্থাৎ যে বাক্যটা দ্বারা সন্দেহ বুঝাবে। খুব সহজ। যেমন সে এলেও আসতে পারে, আসতে পারে, বাট তার মানে কি বুঝাচ্ছে? যে সে আসতেও পারে নাও আসতে পারে। সংশয়, সন্দেহ বুঝাচ্ছে। অর্থাৎ সে আসতেও পারে নাও আসতে পারে, এটা দ্বারা সংশয় বুঝাচ্ছে। এবার একটা বাক্য বলি লাস্ট, যদি বুঝেন তাহলে বুঝবে যে আপনারা বুঝতে পারছেন। ধরেন বাক্যটা হচ্ছে এরকম যে একটু পানি দাও, একটু পানি দাও। আচ্ছা বলেন এটা কোন ধরনের বাক্য হবে? একটু পানি দাও এটা কোন ধরনের বাক্য হবে? বিশ্বসূচক বাক্য হচ্ছে যেগুলো দ্বারা আশ্চর্যজনক বুঝায়। যেমন আমি বললাম কিভাবে সে হত্যা হলো, আমি এটা আশ্চর্য। আমি বললাম যে ভালো ছেলেটা মরে গেছে, এটা আশ্চর্যজনক বিষয় বুঝাচ্ছে। তো এগুলো হচ্ছে বিস্ময়, বিস্ময় মানে হচ্ছে আশ্চর্য। এইবার বলেন একটু পানি দাও এটা কোন ধরনের বাক্য বলেন তো? একটু পানি দাও এটা কোন ধরনের বাক্য? বুঝে আনসার করবেন। তার মানে একটু পানি দাও এই বাক্যটা দ্বারা অনুরোধ বুঝাচ্ছে না? অনুরোধ বুঝাচ্ছে না? একজন বলছে নির্দেশক, না এটা তো অনুরোধ। আপনি যখন কারো কাছে পানি চান তখন তাকে অনুরোধ করেন না। এই যে দেখেন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। তার মানে এটা অবশ্যই অনুজ্ঞাসূচক বাক্য। এটা কি বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে? অনুরোধ, তার মানে অনুরোধ হলে, অনুরোধ তো আর কোনো বাক্যের নাম না, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এখন এইখানে জিনিসটা দেখেন, এখানে আসলে মূল ঘটনাটা আছে। রাস্তাটি তৈরি করতে হবে, এটা অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা আপনি যখন কাউকে আদেশ নিষেধ উপদেশ করবেন তখন আপনি কি বলবেন বলেন তো? রাস্তাটি তৈরি করতে হবে। আপনি যদি কাউকে যদি আদেশ নিষেধ উপদেশ করেন, তাহলে আপনি কাউকে আদেশ করবেন রাস্তা তৈরির জন্য, তখন আপনি কি বলবেন? আপনি বলেন, আমি বলবো না। বলেন, আপনি বলেন। তাহলে রাস্তাটি, তাহলে এটা কি হবে বলেন? রাস্তাটি তৈরি করো, তাই না? এটাই তো আপনার আদেশ হবে। এবার হয়ে গেল, এটা অনুজ্ঞাসূচক বাক্যে নিয়ে গেলেন। রাস্তাটি তৈরি করো, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন সদা-সত্য বলবে, এইটা কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এটা আপনি তাকে উপদেশ দিচ্ছেন। বাট নির্দেশকাত্মক বাক্যে তো কোনো উপদেশ থাকবে না। তাহলে উপদেশ যদি না থাকে, আপনি এই বাক্যটা উপদেশ দিবেন না এমন কোন ভাবে আপনি বলতে পারবেন বলেন তো? তাহলে আপনি এইভাবে বলবেন যে সদা সত্য কথা বলা উচিত। এবার কিন্তু আপনি আর উপদেশ দিচ্ছেন না, এবার হয়ে গেল নির্দেশক বাক্য। আচ্ছা এবার দেখেন এতে দোষ কি? নির্দেশক বাক্য আছে, এই নির্দেশক বাক্যটা দুই ধরনের। নির্দেশক বাক্য কয় ধরনের? দুই ধরনের। একটা অস্তিবাচক আর একটা নেতিবাচক। অস্তিবাচক মানে কি? পজিটিভ বাক্য। নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ বাক্য, বুঝছেন? আচ্ছা এরপর আমি বললাম যে ছেলেটি জ্ঞানী, এটা কিন্তু পজিটিভ। বাট এই বাক্যটা নেগেটিভ কি হবে? যে ছেলেটি, খেয়াল করেন ছেলেটা জ্ঞানী। এখন এই বাক্যের নেগেটিভ কি করবেন? ছেলেটা জ্ঞানী নয়, তাহলে তো অর্থই পরিবর্তন হয়ে গেল। তাহলে বলেন এটা আপনি কি করবেন? ছেলেটা জ্ঞানী, এটা আপনার নেগেটিভ কিভাবে করবেন? তাহলে আপনি এভাবেও করবেন যে ছেলেটি মূর্খ নয়, মূর্খ নয়, শেষ।
এবার হয়ে গেল ছেলেটা জ্ঞানী, বুঝছেন? ছেলেটি মূর্খ নয়, ছেলেটি জ্ঞানী। এবার দেখেন এই যে নয় আছে না, তার মানে বাক্যটা এবার নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ বাক্য মানে কি? নেতিবাচক বাক্য। এবার দেখেন এটা দোষ কি? এটা কিন্তু প্রশ্নসূচক বাক্য আছে। তাহলে এই বাক্যটা কি হবে বলেন তো? তাহলে এই বাক্যটা কি হবে বলেন? এটা দোষ কি? এটা আপনি কিভাবে বলবেন? এটাকে যখন নেতিবাচকে নিতে, মনে রাখবেন নেতিবাচক বাক্য অবশ্যই নেতিবাচক অব্যয় থাকবে, না, নেই, নয়, এরকম নেতিবাচক অব্যয় আপনাকে অবশ্যই আনা লাগবে। ঠিক আছে? তাহলে কি করবেন বলেন? কি করবেন বলেন তো? তাহলে আপনি এভাবে বলবেন যে এতে দোষ নেই, শেষ। শেষ হয়ে গেল, দেখছেন? আবার দেখেন পরোপকার কি ধর্ম নহে, এই নহে মানে কি? নয়, এটা প্রশ্নসূচক বাক্য আছে। দেখেন এটা প্রশ্নসূচক বাক্য আছে, তাহলে এটাকে পজিটিভ বাক্য করেন, মানে প্রশ্ন থাকবে না। তাহলে এইটাকে আপনি কিভাবে করবেন? যে এটাকে আপনি এইভাবে করবেন যে পরোপকার, হ্যাঁ, পরোপকার, পরোপকার কি ধর্ম নয়? পরোপকার আপনি এটা এভাবে লিখতে পারেন, পরোপকার একটি ধর্ম, পরোপকারিতাও, পরোপকার একটি ধর্ম, এভাবে বলতে পারেন। অনেকভাবে বলা যায়। আপনি এটাও বলতে পারেন যে পরোপকার করাটাও ধর্ম। যেভাবেই বলেন ভুল হবে না। আপনি আমাকে বিশ্বাস করছেন না, এবার দেখেন এই যে না আছে, এখন এটা পজিটিভ বাক্য করেন। আচ্ছা বিশ্বাস করছেন না এটা মানে কি? আপনি আমাকে বিশ্বাস করছেন না, তাহলে এই অংশটাকে আপনি যদি পজিটিভ করতে চান, আচ্ছা বিশ্বাস করছেন না তার মানে কি? তার মানে অবিশ্বাস করছেন, অবিশ্বাস করছেন। বিশ্বাস করছেন না তার মানে কি? অবিশ্বাস করছেন। তাহলে এভাবে লিখতে পারেন, আপনি আমাকে অবিশ্বাস করছেন। ঠিক আছে? সব পরিশ্রম ব্যর্থ হয়েছে, এটা নেতিবাচক কি হবে? তাহলে এটা যদি নেগেটিভ করতে চান তাহলে কি করবেন বলেন? এই যে ব্যর্থ হয়েছে এটা নেগেটিভ করেন। ব্যর্থ হয়েছে মানে কি? ব্যর্থ হয়েছে মানে কি? সফল হয়নি। দেখেন সফল হয়নি, তাহলে এইটাকে আপনি এভাবে লিখতে পারেন যে সব পরিশ্রম সফল হয়নি। ঠিক আছে? এই যে দেখেন হয়নি, এই যে নি চলে আসছে, তার মানে এটা নেগেটিভ হয়ে গেছে, দ্যাটস ইট। আল্লাহ, বুঝছেন? ইজি, মানে এগুলো আপনারা ইন্টারেই পড়ছেন অনেকেই, হয়তো জানেন। এবার আসেন আমরা একটু কোশ্চেন সলভ করি। যে মানুষ হও, এটা কিন্তু মানে মানুষ হও বাক্যটিতে কি রয়েছে? অনুনয়, আদেশ, অনুরোধ, উপদেশ। আচ্ছা বলেন, এবার বলেন বাক্যটাতে কি আছে, কি ভাব আছে বলেন? মানুষ হও এটা অবশ্যই উপদেশ। আপনি যদি কাউকে যদি বলেন মানুষ হও, তার মানে এটা উপদেশ। এমন লোক কে আছে যে দেশের প্রতি ভালোবাসা, এমন লোক কে আছে যার দেশের প্রতি ভালোবাসার অভাব? কোন ধরনের বাক্য? তাহলে এখন দেখেন নেতিবাচক, অনুজ্ঞাসূচক, অস্তিবাচক, ইচ্ছাসূচক। এখন খেয়াল করে দেখেন এমন লোক কে আছে যার দেশের প্রতি ভালোবাসার অভাব। এখন এটা জটিল বাক্য, এটাতে কোনো ডাউট নাই, বাট এটা কিন্তু জটিল বাক্য কিন্তু নাই, মানে তার মানে গঠনগত ভাবে এটা চাই নাই। এই কোশ্চেনটা আনসার আপনারা অনেকেই ঝামেলা করবেন। এটার উত্তর হচ্ছে অস্তিবাচক। আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখেন প্রথম কথা হচ্ছে নেতিবাচক হবে না। কেন হবে না? দেখেন এখানে কি কোথাও নেগেটিভ কোনো সেন্স আছে? নেগেটিভ কোনো নেই, নাই, নহে, নি, নেগেটিভ কোনো অব্যয় আছে? নেগেটিভ কোনো সেন্স আছে? নাই, তার মানে এটা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনুজ্ঞা, আচ্ছা দেখেন তো এই বাক্যটা দিয়ে কি কাউকে আদেশ, নিষেধ, উপদেশ বুঝাচ্ছে? বলেন বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, তার মানে এটা হবে না। আচ্ছা এই বাক্যটা দিয়ে কি ইচ্ছা বুঝাচ্ছে? মনের কোনো ইচ্ছা বুঝাচ্ছে? আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, এরকম কোনো ইচ্ছা বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, তার মানে ডেফিনেটলি এটা অস্তিবাচক বাক্য। ডেফিনেটলি কি হবে? অস্তিবাচক বাক্য। কথা বুঝতে পারছেন? খুবই সহজ। এরপর আসেন, ক্লাস চলতেছে তো ভাই, বুঝলাম না না স্যার কি এতই ভালো যে সবাই দেখো। এবার আসেন এটা দেখেন, এমনই করেই যায় যদি দিন যাক না। কোন ধরনের বাক্য? প্রার্থনা, আবেগসূচক, অনুজ্ঞাসূচক। এবার বলেন কি হবে? আগে আনসার করেন, ভুল হোক সমস্যা নাই, ভুল থেকেই তো শিখবেন নাকি? ভুল থেকেই তো শিখবেন, তো ভুল হোক সমস্যা নাই তো।
তাহলে এইটার উত্তর হচ্ছে ইচ্ছা। এটা তো ইচ্ছা, যে এমন করে দিন যাক, যাক না, এটা আমার ইচ্ছা, যে যাক না, সমস্যা কি, যাক না, তার মানে ইচ্ছা। আচ্ছা, আবেগসূচক বাক্য একজন আনসার করছে। আবেগসূচক বাক্য কি আপনারা পড়াইছি? পড়াই নাই, তার মানে এটা তো প্রথমেই বাদ। আদেশ নিষেধ উপদেশ তো বুঝাচ্ছে না, তার মানে এটাও বাদ। এরপর দেখেন প্রার্থনা ইচ্ছা সূচক। প্রার্থনা সূচক বাক্য পড়াইছি? পড়াই নাই। হয় কামনা বা ইচ্ছামূলক বাক্য, কামনা বা ইচ্ছামূলক, তার মানে এটাও হবে না। সবকিছু মিলে রাইট অ্যান্সার আমাদের কই হয়, বুঝছেন? আচ্ছা, এবার আছেন কেউ কিছু বলছে না, এই বাক্যটির অস্তিবাচক কি হবে? তাহলে বলছে না, না কিন্তু নেতিবাচক বাক্য। জবের বেশ ভাইয়া, ক্লাস তো অবশ্যই সুন্দর হচ্ছে, এটা বলা ভালো লাগতেছে। তাহলে বৈশা যান নিচে, এমন করতেছেন কেন ভাই? আচ্ছা, এইবার আসেন খেয়াল করেন যে কেউ কিছু বলছে না, কেউ কিছু বলছে না, এখন এটা অস্তিবাচক কি হবে? কেউ কিছু বলছে না, কেউ কিছু না বলে, আচ্ছা এটাতে তো না আছে, তার মানে এটা তো আগেই বাদ, এটা তো আগেই বাদ। কেউ কিছু বলতে চাইছে, আচ্ছা কেউ কিছু বলছে না, কেউ কিছু বলতে চাইছে, এটা বাদ, সবাই চুপচাপ। কেউ কিছু বলছে, আচ্ছা বলেন, কেউ কিছু বলছে না আর কেউ কিছু বলছে, অর্থ কি এক হলো? অর্থ আলাদা না? কেউ কিছু বলছে না মানে সবাই চুপ, কারণ আপনি যদি কেউ কিছু বলছে তাহলে হইলো না। এরপর হচ্ছে কেউ কিছু বলতে চাইছে, আচ্ছা কেউ কিছু বলছে না, তার মানে সবাই চুপচাপ। চুপচাপ থাকার মানে বলতে চাইছে এরকম কিছু, তার মানে এটাও বাদ। রাইট অ্যান্সার এটা, সবাই চুপচাপ। কেউ কিছু বলছে না, তার মানে সবাই চুপচাপ, শেষ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে সি। 41 বিসিএস কোশ্চেনটা আসছে যে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কোন ধরনের বাক্য বলেন? এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কোন ধরনের বাক্য? এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কি হবে বলেন? ওকে, তো এইবার খেয়াল করেন, তাহলে এটার উত্তর হচ্ছে কি নির্দেশক বাক্য। দেখেন আদেশ নিষেধ উপদেশ কোনো কিছু কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। আচ্ছা বিস্ময় বুঝাচ্ছে না, এটা তো জীবনেও বুঝে না। এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, তার মানে কি আশ্চর্যজনক কোনো ঘটনা আছে? আশ্চর্যজনক কিছু? দেখেন খুব সিম্পল, বিস্ময়সূচক বাক্য হলে অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এরকম আছে এখানে? না, এটা তো সাধারণ কথা, প্রশ্ন তো করাই বুঝাচ্ছে না, তার মানে এটা একটা সাধারণ কথা, সুতরাং এটা নির্দেশক বাক্য। কিন্তু এটার উত্তর অনেকেই দিচ্ছেন সি, ভুলটা এখানেই। যদি এরকম হতো, এবার আমার কি সুন্দর একটা, মানে কি চমৎকার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, এই যে কি, এটা আসলে সাধারণত বাক্য এক্সপ্রেশন বুঝায়, মানে বাক্যটা বিস্ময়সূচক বাক্য বুঝায়। সবচেয়ে বড় কথা হলো এখানে বিস্ময়সূচক সাইনই নাই, তাহলে আপনি সি কেন আনসার করবেন? এটার উত্তর অবশ্যই খ, বুঝছেন? আচ্ছা 36তম বিসিএস আসছে, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এই বাক্যটির নেতিবাচক কি হবে? এটা খুবই ইজি কোশ্চেন, এটা সলভ করেন। তাহলে দেখেন ভাইয়া, দেখেন তাহলে এখন বলছে যে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, তাহলে অপছন্দ করে মানে কি? মানে পছন্দ করে না, যেহেতু নেতিবাচক করতে হবে। তাহলে এখানে বলছে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে, যেহেতু নেতিবাচক, এখানে তো কোনো নেগেটিভ কিছু নাই, তার মানে এটা হবে না। মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, এখানে যেহেতু না আছে, তার মানে ধরলাম এটা রাইট অ্যান্সার হইতে পারে। মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না, এটাও হইতে পারে। মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না, এটাও হইতে পারে। এবার আসুন অর্থের দিক থেকে দেখেন, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, তার মানে অর্থ হবে কি? মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে মানে কেউ পছন্দ করে না, তাই না? তাহলে দেখেন মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটাই তো রাইট অ্যান্সার। এখন এখানে বলছে কি মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না। আচ্ছা মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে আর মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে না, কথা উল্টে গেল না? তার মানে এটা রাইট অ্যান্সার অবশ্যই সি হবে, মানে মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এটার উত্তর ভুল আছে, এটার উত্তর সি হবে। এটার উত্তর ভুল আছে স্লাইডে, এটার উত্তর অবশ্যই সি হবে। বলবীর বল উন্নত মমশির, মানে বলবীর, নজরুলের বিখ্যাত লাইন, বলবীর বল উন্নত মমশির, শির নেহারে আমার ইনত শির ওই শেখর হিমাদ্রির। তাহলে বলবীর বলছে, বলবীর বল উন্নত মমশির, তার মানে আদেশ দিচ্ছে যে বলো, তুমি বলো বীর,
তার মানে এটা হচ্ছে আদেশ, একেবারে বলবীর উন্নত মমশির, তোমার মাথা সবার উপরে, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এটা তো সহজ, এটা প্রার্থনা, আদেশ, উপদেশ, প্রার্থনা। তার মানে এটা হচ্ছে প্রার্থনা বোঝাচ্ছে, আদেশ উপদেশ, এটা তো ঈশ্বর আপনার মঙ্গল করুক। তার মানে এটা আমার প্রার্থনা যে ঈশ্বর আপনার মঙ্গল করুক। বাড়ি যাও, এটা কোন প্রকার বাক্য? প্রশ্নসূচক, নিষেধার্থক, আশ্চর্যবোধক, অলংকার, এটা তো পারবেন। বলবীর, বল উন্নত মমশির, এটা সম্ভবত আমাদের বইতে ভুল দেওয়া আছে, বাংলা বইতে এই কোশ্চেনটা সম্ভবত ভুল আছে। এটা আদেশ সূচকই হবে, হয়তো বিস্ময় সূচক দেওয়া আছে, আমি যতদূর মনে পড়ে। যদি ভুল থাকে তাহলে কারেকশন করে নিয়েন। আমাদের বইতে টুকটাক যে ভুলগুলো আছে ওগুলো আমরা ধরাই দিব। সব বইতেই তো ভুল আছে, কারণ কোনো বই তো আর কোরআন শরীফ না, টুকটাক সব বইতে আপনি ভুল পাবেন। তো আমাদের বইতে যেটা আমার সাথে থাকবেন তখন আপনি এগুলো করো না কি করো, সাধারণত কর, তুই কর, তখন আর তুমি করো, ওখানেও ওকার যুক্ত হবে আর কি, বুঝছেন? আর গেল বানান সে গেল, মানে প্রস্থান অর্থে ওকার হবে না। আর আপনি যদি গেলোর সাথে যদি ওকার দিয়ে দেন, তার মানে এই যে গেল মানে ভাত গেল, বুঝছেন পার্থক্য আছে। আচ্ছা, তো বাড়ি যাও, এটা তো আদেশ বুঝাচ্ছে। এখন আদেশ তো নাই, আদেশ কিসের ভিতরে পড়ে? অনুজ্ঞার মধ্যে পড়ে, তার মানে এটার উত্তর হচ্ছে ডি। শেষ আজকের ক্লাস। এবার বলেন, এই যে বাক্য প্রকরণের 2টা ক্লাস হইলো, আমি কি আমার জায়গা থেকে কম চেষ্টা করছি? আমি কি কম ডিটেলস পড়াইছি? প্রত্যেকটা জিনিস যা যা বুঝেন না সব ধরে 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 বুঝাইছি। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আপনারা রেগুলার ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন। ইনশাল্লাহ আপনাদের যে স্বপ্ন, ইচ্ছা, সেটা অবশ্যই পূরণ হবে। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। কেমন লেগেছে আজকের ক্লাস জানান। কার কোনো প্রবলেম আছে কিনা? আপনাদের ডিসকাশন গ্রুপে সবগুলো আনসার, সবগুলো আপনাদের আলাদা ডাউট সলভিং ইনস্ট্রাক্টর আছে, সে সবগুলো সলভ করে দিচ্ছে। আশা করি আপনাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে? বুঝছেন? ওকে, আজকের ক্লাসটা কেমন লাগলো একটুখানি জানাবেন। আশা করি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। একটু ভালো করে বাসায় পড়লেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।